আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়েছিলাম কি ধ্বনি ও বর্ণ প্রকরণ। ধ্বনি ও বর্ণ প্রকরণ, ধ্বনি ও বর্ণ প্রকরণ দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বাকি অংশ আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি যে অর্থাৎ বাংলা ভাষার ধ্বনি দুই ধরনের, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আবার সেই ধ্বনি নির্দেশক চিহ্নগুলোকে বর্ণ বলা হয়ে থাকে। সেই বর্ণও দুই প্রকারের, এক হচ্ছে স্বরবর্ণ, আরেকটি হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। তাহলে আজকে এসো আমরা এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যে রয়েছে এদের কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে, এই সংক্ষিপ্ত রূপ নিয়ে কথা বলবো। আর কথা বলবো এখানে কিছু বানান রীতি রয়েছে, সেই কিছু বানান রীতি নিয়ে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আমরা পড়েছি, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এই যে স্বরবর্ণ রয়েছে, দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে, এই রূপকে বলা হয় কার। আচ্ছা, কার হচ্ছে কি চিহ্ন, কার হচ্ছে চিহ্ন। আচ্ছা, এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বলা হয়, ছোটবেলায় তোমরা পড়েছো। অর্থাৎ স্বরবর্ণের আতে আকার, ইতে ইকার, এরকম করে ডাক পড়েছো। আচ্ছা, কি বলে তাহলে বলেছি আমি কার চিহ্ন বলে। এখন এই কার চিহ্নগুলো কেমন দেখো, আকার, স্বরের আ থেকে হচ্ছে আকার। এখন আকার দিয়ে কি হয়, ধরো আম। আচ্ছা, তারপরে দেখো রস্বইতে হচ্ছে রস্বইকার, রস্বইতে কি হয় ইলিশ। আমি একটি করে শব্দ লিখি, তারপর তোমরা হলো নিজেরা আবার করবে। আকার, ইকার, তারপরে হচ্ছে দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার। দীর্ঘ ইতে আমি দীর্ঘই লিখি, সেটাই ভালো হয়। আচ্ছা, গেল। তারপর হচ্ছে কি রস্যু, রস্যুতে হচ্ছে রস্যুকার। তাহলে দেখো এখানে লিখি আমি ঘুঘু। তারপরে রয়েছে দেখো দীর্ঘকার, দীর্ঘকার থেকে আমি লিখি হচ্ছে দূর। আচ্ছা, তারপরে রয়েছে রিকার, রিকার, রিকারে লিখি ধরো কৃষক, কৃষক। তাহলে কি গেল আকার, ইকার, উকার, রস্যকার, দীর্ঘকার, রিকার। পরে দেখো আছে একার, একার, একারে দিয়ে লিখি আমি ধরো দেশ। তারপরে রয়েছে ঐকার, ঐকার দিয়ে কি হয়, ধরো আমি লিখলাম হই চই। তারপরে ওকার, ওকার, ওকার দিয়ে লিখি ধরো বোন। তারপরে রয়েছে ওকার, দেখা যাচ্ছে কি। আচ্ছা, ওকার, ওকারে দিয়ে আমরা লিখি ধরো নৌকা। আচ্ছা, এই যে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে সেটি হচ্ছে কেবল কার। কার চিহ্ন কয়টি, তাহলে 10টি। কয়টি পেলাম আমরা, কার চিহ্ন হচ্ছে 10টি। তাহলে তোমরা মনে রাখবে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, কার চিহ্ন কয়টি, 10টি। তাহলে এবার এসো আমরা
দেখি। তারপরে এবার দেখি আমরা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস কি বলতে পারো তোমরা, যে আমরা যে খাবার খাই, খাবারগুলো খেতে, অর্থাৎ যে কোনো খাবার খেতে, তরকারি রান্না করতে, অথবা আমরা যে ভাত খাই ভাত খেতে, এটার মধ্যে স্বাদ দিতে একটা বস্তু ব্যবহার করা হয়, স্বাদের জন্য একটা দ্রব্য ব্যবহার করা হয়। সেই স্বাদের দ্রব্যটার নাম কি জানো? কি? লবণ, তাই না? হ্যাঁ, তোমরা বলতে পেরেছো। আচ্ছা দেখো, এটার একটা মজা করে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, আশা করি মনে থাকবে। লিখে দিলাম আমি, দেখো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ফলা বলে। ফলা কয়টি? 6টি ফলা রয়েছে। কয়টি ফলা রয়েছে? 6টি। আচ্ছা, এই যে 6টি ফলা রয়েছে সেগুলো কেমন হয়, দেখো কি হয় সেটা আমরা একটু দেখি। ধরো ম ফলা আছে, জ, র, ল, ব, তারপর একটা হচ্ছে দন্তন্য বা মূর্ধন্য। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু একটি ছন্দের মতো, বা একটি তোমরা মনে রাখার জন্য এই কৌশলটা অবলম্বন করতে পারো। সেই কৌশলটা কি দেখো, আমি লিখে দিচ্ছি। ম, যার, ল, ব, মূর্ধন্য, মজার লবণ। আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে এই অন্তস্থ জয়ের উচ্চারণটা হবে এই বর্গীয় জয়ের মতো। কিসের মতো? বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয়। আর উচ্চারণ যাই হোক, এখানে এই যে একটি কি বলে তোমার, এটা যে ফলাগুলো রয়েছে সেটিকে মনে রাখার জন্য আমরা এই ছন্দটা ব্যবহার করতে পারি। এবার দেখো, এসো আমরা তাহলে এই যে ফলা রয়েছে এই ফলাগুলো দিয়ে শব্দ লিখতে পারবে। শব্দ আমি আশা করি তোমরা লিখতে পারবে। তারপরেও দেখো আমি একটু চেষ্টা করছি। প্রথমে হচ্ছে কি? ম ফলা। ম ফলা দিয়ে কি লেখা যায় বলো? যেমন প্রথমে ধরো লিখলাম আমি আম্মা। আচ্ছা, জ ফলা। জ ফলা দিয়ে লিখে দিলাম আমি ব্যাখ্যা। তারপরে কি আছে? র ফলা। র ফলা দিয়ে ধরো লিখে দিলাম বক্র। তারপরে কি আছে? 3টা লিখি এই পাশে, 3টা এই পাশে, তাহলে সুবিধা হয়। আচ্ছা, ল ফলা। ল ফলা দিয়ে ধরো আমি লিখে দিলাম অম্ল। তারপরে কি আছে? ব ফলা। ব ফলা দিয়ে আমি লিখে দিলাম আব্বা। সহজ সহজ শব্দগুলো আমি ব্যবহার করছি। আমি আশা করি এই সহজ শব্দই তোমরা আরো বেশি অন্যান্য শব্দ ব্যবহার করে বুঝতে পারবে। আচ্ছা, ব ফলা। তারপরে দেখো আছে দন্তন্য বা মূর্ধন্য ফলা। এই দন্তন্য বা মূর্ধন্য ফলার মধ্যে তুমি যদি ব্যবহার করো, দেখো তুমি লেখো হচ্ছে কান্না, দন্তন্য ফলা চলে আসলো। এবার লেখো অপরাহ্ন। অপরাহ্ন, মূর্ধন্য ফলা চলে আসলো। এবার দেখো এই যে এই মজার লবণ, এই সূত্রটা ব্যবহার করে, অর্থাৎ এই ছন্দটাকে ব্যবহার করে আমরা এই ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে সেটাকে মনে রাখতে পারি। তাহলে মনে রাখবে অবশ্যই যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এবং ফলা কয়টি? আমাদের ফলা হচ্ছে আমাদের 6টি, এবং এগুলো আমরা শব্দে বাক্যে ব্যবহার করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমার হ্রস্ব এবং দীর্ঘ স্বরের কিছু কথা রয়েছে। হ্রস্ব এবং দীর্ঘ স্বর, অর্থাৎ কোন স্বরের উচ্চারণ ছোট খাটো হবে, কোন স্বরের উচ্চারণ হচ্ছে দীর্ঘ হবে, অর্থাৎ স্বরধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা। কি বলছে? যে স্বরধ্বনির হ্রস্বতা, স্বরধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা। আচ্ছা, এই হ্রস্বতা দীর্ঘতা বলতে আমরা কি বুঝি? নিশ্চয়ই সেটা আমরা বুঝি। একটা হচ্ছে খাটো, আরেকটা হচ্ছে কি লম্বা। অর্থাৎ আমরা যখন ধ্বনিগুলো পড়েছিলাম,
বাংলা ভাষার স্বরধ্বনিগুলো পড়েছি, এখানে এরকম দুটো ই রয়েছে, একটা হচ্ছে এরকম ছোট ই আর একটা হচ্ছে এরকম লম্বা ই, অর্থাৎ এটাকে বলে হ্রস্ব ই, হ্রস্ব মানে খাটো ই, আর এটাকে বলে দীর্ঘ ই, মানে এটা হচ্ছে লম্বা উচ্চারণ হবে। এখন মনে করো এই যে আমি ইতে লিখলাম ইলিশ, কালি শেষ হয়ে গেছে, ইতে কি লিখলাম ইলিশ, এখানে দেখো দীর্ঘ ই রয়েছে, দীর্ঘ ইতে লিখলাম আমি হচ্ছে ইগল। এবার এই দুটো উদাহরণ আমি লিখবো, এর বেশি লিখবো না, কারণ বইয়ে আরো দেওয়া আছে, তোমরা সেগুলো নিজেরা চর্চা করবে। এখানে দেখো একটা বিষয় হচ্ছে স্বরধ্বনির হ্রস্বতা এবং দীর্ঘতা। হ্রস্বতা বলতে বুঝি আমরা যে এর উচ্চারণ খাটো হবে, অল্প হবে, আর এর উচ্চারণ হবে কি দীর্ঘ, মানে লম্বা হবে। যেমন এই হ্রস্বইর উচ্চারণ হবে দীর্ঘ, ইলিশ, আমরা কি বলি এটাকে ইলিশ, এই উচ্চারণটা হবে দীর্ঘ। আবার এখানে দেওয়া আছে দেখো দীর্ঘ ই যদিও দীর্ঘ, কিন্তু এখানে এর উচ্চারণ হবে খাটো। কিরকম হবে? খাটো হবে, অর্থাৎ এটার উচ্চারণ হবে খাটো, ইগল। সহজে বলবে কি ইগল, ইলিশ, এখানে বলবো ইলিশ, এখানে বলবো কি ইগল। এখানে আর লম্বা টান হবে না, হ্রস্ব হবে, উচ্চারণটা কেমন হবে? হ্রস্ব হবে। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো বাংলা বানানের যে নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে এরকম হাজারো নিয়ম আছে। তো আমাদের এই ধ্বনিতত্ত্ব আমরা যদি ভালো করে পড়ি এবং এর সাথে যে সংশ্লিষ্ট বিষয়ে আরো অনেক কিছু রয়েছে, এই বিষয়গুলো পড়তে পারলে আমার মনে হয় এই বিষয়গুলো তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, তারপরে দেখো একটা বিষয়, বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি রয়েছে। বাংলা ভাষার হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি রয়েছে। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি আমরা লিখেছিলাম 7টি, তাই না? তারপরে দেখো যৌগিক স্বরধ্বনি রয়েছে। যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বর হচ্ছে 25টি। আমার মনে হয় এটা তোমাদের যাতে মনে রাখতে পারো সেজন্য এরকম একটা ঘর করে দিয়েছিলাম আমি, আমার মনে আছে। তোমাদের মনে আছে কিনা একটু খেয়াল করে দেখো, এই ঘরটা করে আমরা সহজে মনে রাখতে পারি। অ, আ, ই, এ, উ, এখানে হবে উ, এখানে হবে এ জফলা। এই 7টাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই যে ব্যাপারটি আমার মনে হয় তাহলে এটা ভালো করে বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই অধ্যায়ের মধ্যেই তোমাদের বাংলা বানানের কিছু উচ্চারণ রয়েছে, উচ্চারণ বিধি। এই যে উচ্চারণ বিধি, তার আমি অনেক বেশি না, একটা উচ্চারণ বিধি তোমাদেরকে দেখাই, একটা বা দুটো, যে আমরা বাংলা ভাষার যে ধ্বনিগুলো রয়েছে, এই ধ্বনিগুলোর মধ্যে হচ্ছে কয়টি আমরা বলেছিলাম? 50টি। এই যে 50টি রয়েছে, এর মধ্যে হচ্ছে 8টি হচ্ছে অর্ধমাত্রা, মাত্রাহীন হচ্ছে 10টি, আর পূর্ণ মাত্রা হচ্ছে 32টি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই অর্ধমাত্রা হচ্ছে 8, অর্থাৎ আমরা জানি অ ধ্বনির পরে আসে আ, অ ধ্বনির পরে কি আসে? আ আসে। তাহলে এখানে 8, এটাতে যদি তুমি 8 এরকম লেখো, কথায় লেখো, তাহলে দেখো এখানে এই অটা দিয়ে আমি এখানে একটা লিখে দিলাম, দেখো অর্ধমাত্রা সমান 8, অ এর পরে আ আসে, সহজে মনে রাখতে পারবে। এটা কিন্তু তোমার একটা নিজস্ব একটা কৌশল, মানে আমি কৌশলটা তোমাকে ধরিয়ে দিচ্ছি, জাস্ট তুমি এভাবে মনে রাখবে। আচ্ছা, তাহলে এখানে কি হলো? মাত্রাহীন হচ্ছে 10টি, আর পূর্ণ মাত্রা বর্ণ রয়েছে 32টি। এই মোট হচ্ছে আমাদের 50টি বর্ণমালা। তাহলে বর্ণমালা কয়টি হলো? এই বর্ণমালা হচ্ছে বাংলা বর্ণমালা এই 50। এর মধ্যে আসে পরীক্ষায় একটি নৈর্ব্যক্তিক অবশ্যই আসে যে অর্ধমাত্রা বর্ণ কয়টি বা মাত্রাহীন কয়টি, পূর্ণমাত্রা কয়টি। তো তুমি যদি এই সহজে এই উপায়টা মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় এখান থেকে একটা প্রশ্ন আসলে তুমি নিশ্চয়ই উত্তর করতে পারবে। আচ্ছা, এবার দেখো সোনামণিরা, একটা জিনিস লক্ষ্য করো, যেমন আমি লিখলাম কি, দেখো অমর,
আবার লিখলাম আমি অনেক। আচ্ছা, এবার দেখো উচ্চারণের যে বিধি রয়েছে, উচ্চারণের বিধি অনেক রয়েছে। তো আমি একটা ছোট্ট একটা কৌশল তোমাকে ধরিয়ে দিচ্ছি। দেখো, আমরা সবাই এখন কি করি, মোবাইল বা ল্যাপটপে রিদমিক কিবোর্ড ব্যবহার করি। অবশ্যই সবাই রিদমিক কিবোর্ডটাই ব্যবহার করি, প্রভাত অনেক কমই ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা দেখো, আমি এখানে লিখি এটারে অ মর, এখানে লিখি ধরো অ নে। আচ্ছা, আবার দেখো লিখলাম অতি, অতিটারে কি লিখলাম UTI, অতি। আবার ধরো লিখলাম, তারপরে ধরো আরেকটি লিখলাম শব্দ আমি অধীর। এবার আমি লিখি UDHIR, অধীর। এটা আমি কেন দেখাচ্ছি, যে বাংলা যে ভাষাটা রয়েছে এখানে দুই ধরনের উচ্চারণ রয়েছে। উচ্চারণগুলো কি, এক হচ্ছে সংবৃত, এটাকে বলে সংবৃত উচ্চারণ, আরেকটাকে বলে বিবৃত, বিবৃত বা সাধারণ, বিবৃত বা সাধারণ উচ্চারণ। এই যে সংবৃত এবং বিবৃত, বিবৃত বা সাধারণ যাই বলো, এই উচ্চারণটা আমরা কিভাবে করব দেখো। অমর, অনেক, এই অধ্বনি যদি শব্দের শুরুতে বসছে, অর্থাৎ এটা স্বাধীন ব্যবহার, শুরুতে যখন বসে তখন সে স্বাধীনভাবে ব্যবহৃত হয়। অধ্বনিটা শুরুতে বসলে স্বাধীনভাবে ব্যবহৃত হয় এবং এটা হবে তোমার বিবৃত উচ্চারণ। বিবৃত বা সাধারণ কেমন, যেমন মনে করো আমি যদি বলি অনেক, অনেক, অমর, এই যখন আমি এই অধ্বনিটা উচ্চারণ করলাম, অর্থাৎ এই যে আমরা যৌগিক স্বরধ্বনি পড়েছিলাম, সম্মুখ পশ্চাৎ এরকম একটা ভাগ রয়েছে, তোমাদের মনে হয় ষষ্ঠ বা সপ্তম শ্রেণীর বইয়ে একটা চিত্র দেওয়া আছে দেখবে। এই অনেক এবং অমর কথা যখন আমরা বলছি এবং স্বাধীনভাবে যখন উচ্চারণ হচ্ছে, তখন আমার মুখের কোনো চাপ, অর্থাৎ আমার মুখে চাপাতে হচ্ছে না, স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারছি, স্বাভাবিকভাবে উচ্চারণ করতে সক্ষম হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, অতি, অতি, অতি। আবার এখানে যখন আমরা রিদমিক দিয়ে বানান করলাম, দেখো এটাও খুব সহজ, অমর, OMOR, অমর, ONEK, অনেক হয়ে গেল। কিন্তু এখানে লক্ষ্য করো, এই অতিটাকে যখন আমরা উচ্চারণ করব তখন আমরা বলবো উতি, ও দিয়ে উচ্চারণ করব। অর্থাৎ এই যে ও দিয়ে উচ্চারণ করলাম বা মুখটাকে চাপিয়ে নিয়ে আসলাম আমি, এটা হচ্ছে ধ্বনির সংবৃত উচ্চারণ। কোন ধরনের উচ্চারণ, ধ্বনির সংবৃত উচ্চারণ। যেমন এখানেও আমি বলছি অতি, এখানেও আমি বলবো অধীর, যদিও এখানে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন এই বানানটা আমরা লিখলাম অতি, UTI, অতি, অতি, সহজে কিন্তু বলতে পারছি অধীর। অর্থাৎ এই যে রিদমিক কিবোর্ডের যে বানান, সেই বানানের ভাবের অনুসারেও তুমি এই ছন্দ বা এই মাত্রাগুলো, এই উচ্চারণগুলো করতে পারো। তোমার শ্বাসাঘাত যেরকম হয়, শ্বাসাঘাত কি, এটা আবার প্রশ্ন আসে। হ্যাঁ, শ্বাসাঘাত হচ্ছে যে একটা শব্দ যখন তুমি উচ্চারণ করছো, কোন মানে শব্দের অক্ষরগুলো উচ্চারণের সময় তুমি কোন জায়গায় কতটা চোট দিচ্ছ বা কতটা ঝোঁক করছে, কতটা চাপ তুমি দেখছো, সেটাই হচ্ছে তোমার শ্বাসাঘাত। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে একটা। আবার দেখো আমি যদি লিখি মন, লিখছি আমি এম, মন, মদন্তন্য, এটা যদি আমি ইংলিশে বানান করি MON, মন। আবার দেখো লিখছি বন, এই বনকে যদি ইংলিশে বানান করি অবরতে BUN, বন। এই যে মন, বন, এটাকে কিন্তু আমরা উচ্চারণ করব মন, এটাকে উচ্চারণ করব বন। অর্থাৎ এই দুটো হচ্ছে সংবৃত উচ্চারণ, সংবৃত বিবৃত উচ্চারণ। আমি আশা করি এই কয়েকটা উদাহরণ দিয়ে তোমরা কিছুটা বুঝতে পেরেছ। আবার দেখো আরেকটা দিই, এ ধ্বনি, এই যে এ ধ্বনি আমরা ব্যবহার করি, এই এ ধ্বনিটা কিরকম হয় দেখো, লিখলাম আমি এক, এটা কিন্তু বিবৃত উচ্চারণ হয়ে গেল। আচ্ছা ধরো এতে কি হয়, একার হয়, এখানে আমি লিখলাম দেশ। আবার দেখো আমি লিখলাম মেলা, লিখলাম কি মেলা। আমি এখানে লিখলাম দেখো বেলা, লক্ষ্য করো, এখানে লিখলাম দেশ। তারপরে ধরো আমি লিখলাম শেষ,
সরি, এখানে আঁকলাম আমি শেষ। এই যে বেশ আর শেষ আমরা উচ্চারণ করছি, এইগুলো হচ্ছে সংবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ। আর এই দেখো, এই একারের কিন্তু রূপ, এটা সংক্ষিপ্ত রূপ এক, ঠিক আছে? এই এ রূপটা কেমন হবে? ধরো ইংরেজিতে আমরা যেমন লিখি ক্যাট, ব্যাট, আমরা এরকম লিখি, কিন্তু দেখো ক্যাট, ব্যাট, এই যে এগুলো হচ্ছে বিবৃত উচ্চারণ। এই জাতীয় উচ্চারণ যেগুলো হবে, তোমার মুখটা একটু ফাঁক হবে, এগুলাকে বলা হবে বিবৃত বা সাধারণ উচ্চারণ। আচ্ছা, যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই সংবৃত এবং বিবৃত উচ্চারণের যে বিষয়টি রয়েছে, আমি আশা করি তোমরা কিছুটা হলেও ধরতে পেরেছ, এবং বইয়ের মধ্যে যা দেওয়া আছে সেগুলো পড়বে। না পড়লে কিন্তু আসলে ভালো বোঝা যাবে না, জানাও যাবে না। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।